স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্রিকেট ও ফুটবলের দুই মহাতারকার দেখা হলো একই মঞ্চে মুম্বাইতে। তারার মেলায় সচিন টেন্ডুলকারের সঙ্গে লিওনেল মেসি ইতিহাসের সাক্ষী মুম্বাইবাসী। স্বতঃস্ফূর্ত আয়োজন আর লিজেন্ডদের দেখে টাকা উসুল বলছে দর্শকরা। ওদিকে 14 দিনের পুলিশি হেফাজতে উদ্যোক্তা শতদ্রু দত্ত। মুম্বাই থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। কলকাতায় লিওনেল মেসির যাত্রাটা একেবারে বাজে থাকলেও হায়দ্রাবাদ এবং মুম্বাইতে ছিল অনন্য। লিওনেল মেসির এই ছবিগুলোই বলে দেয় লিওনেল মেসি কতটা হাসি খুশি এবং কতটা তিনি উপভোগ করেছেন। সেই সঙ্গে যারা মুম্বাইতে দর্শক ছিলেন তারাও কিন্তু বেশ আনন্দিত। তারা বলছেন তাদের টাকা উসুল, তারা যার জন্য অপেক্ষা করেছিলেন সেই লিওনেল মেসিকে দেখতে পেয়েছেন। লিওনেল মেসিও কিন্তু যথেষ্ট সময় দিয়েছেন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। Yes, it is 100%. We were very excited, and now we are very happy to finally see him live. पैसा वसूल एकदम Full on 100% पैसा full on. वसूल. Messi, we love you. Please come back to India. And yes, all the way love from India. একই দিনে মেসির কলকাতা ও হায়দ্রাবাদের প্রোগ্রাম রাখাটাই ছিল উদ্যোক্তা শতদ্রু দত্তের সবচেয়ে বড় ভুল, আর যার কারণে তাকে খেসারত দিতে হচ্ছে। 14 দিনের রিমান্ডে রয়েছেন এই উদ্যোক্তা। তিনি যখন রিমান্ডে তখন তার এই আয়োজনটা চলছে একই মঞ্চে লিওনেল মেসি, সুয়ারেজ, ডিপল এবং ছিলেন সচিন টেন্ডুলকার। সবচেয়ে বড় ব্যাপার, ভারতীয় লেজেন্ড সুনীল ছেত্রীর সঙ্গে লিওনেল মেসির সাক্ষাৎ হওয়া, সচিন টেন্ডুলকারের জার্সি উপহার পাওয়া। দারুণ একটা সময় কেটেছে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে লেজেন্ডদের। I witnessed Messi and Luis Suarez and De Paul. I saw Sunil Shetty and also RCM. Also, two actors also came, Tiger Shroff and Ajay Devgan. Absolutely, we were very, very happy, and we are very proud as an Indian to see him. It was a goat moment when the two legends were there and they exchanged their jerseys over there. So it was really a goated moment for the Indian football. Hope the Indian football rises from here. লিওনেল মেসি কলকাতার মতো মাত্র আধা ঘন্টা থেকে চলে যাননি। তিনি বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলেছেন, ফুটবল উপহার দিয়েছেন ভক্তদের এবং ভক্তদের স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরা তো এই ব্যাপারটাই চায়, ভক্তরা আর বেশি কিছু চায় না। লিওনেল মেসি যে মাঠে এসেছেন, তাদেরকে এই খানিকটা সময় দিলেন, হাত উঁচিয়ে তাদেরকে স্বাগত জানালেন, এটাই আসলে তাদের কাছে বড় পাওয়া। Yeah. It was very good. Like, I love Sachin, I love Messi, and I've seen him, so it was worth it. Every moment was worth it. I love it. I love Bombay. I love it. I love the crowd, the enthusiasm. Everything was just perfect. লিওনেল মেসির এই ভারত সফর শুধু একটা সফর নয়, এর পেছনে অনেকগুলো ব্যাপার কাজ করছে। বিশেষ করে যদি বলা হয়, সব লেজেন্ডদের এক মঞ্চে আনাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেটা কিন্তু সফল হয়েছে। যদিও উদ্যোক্তা শতদ্রু দত্ত এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। গোটা বিশ্বের এখন নজর ভারতের দিকে। ভারতের ফুটবল হয়তোবা বদলে যাবে লিওনেল মেসির হাত ধরে, তার বার্তার মাধ্যমে, সেটাই কিন্তু প্রত্যাশা করছেন পুরো ভারতবাসী। হাসান সজীব, 71, মুম্বাই, ইন্ডিয়া। কলকাতা ছেড়ে হায়দ্রাবাদ হয়ে মেসি এবার মুম্বাই সফরে। তবুও কলকাতা কেলেঙ্কারি নিয়ে আলোচনা চলছে। মেসির স্ট্যাচু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। সমর্থকরা বলছে এই স্ট্যাচুর সাথে মেসির কোনো মিল নেই। এর আগে কলকাতায় ম্যারাডোনার স্ট্যাচু নিয়েও হয়েছিল এমন সমালোচনা। কোহিনুর কণার রিপোর্ট। কলকাতায় কেলেঙ্কারি, যত কাণ্ড সবই ওই তিলোত্তমায়। লিওনেল মেসিকে রাজকীয় সংবর্ধনা দিতে গিয়ে আয়োজকরা কলকাতাবাসীকে ভাসিয়েছেন নীল বেদনায়। মাঠের নজিরবিহীন বিশৃঙ্খলা তো বটে, লিওকে ট্রিবিউট দিতে গিয়ে 70 ফিট উচ্চতার যে স্ট্যাচুটা বানানো হয়েছে তা নিয়েও চলছে রাজ্যের সমালোচনা। সোশ্যাল মিডিয়া ভাসছে ট্রোলের বন্যায়। কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তো মজার ছলে বলছেন, মেসির এই স্ট্যাচু বলিউড গ্রিক গড খ্যাত ঋত্বিক রোশন দেখলে বেশি খুশি হতেন। এরপরই প্রশ্ন জাগে, লিওনেল মেসির এই স্ট্যাচু কি সত্যি এতটা ওর্স্ট? বাস্তবতা বলছে এর চেয়েও হাস্যকর স্ট্যাচু আছে ফুটবলারদের। ওর্স্ট লিস্টের 1 নম্বরে ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার স্ট্যাচু। মজার ব্যাপার, ম্যারাডোনার এই স্ট্যাচুটাও কলকাতায় অবস্থিত। 2017 সালে কলকাতা সফরে নিজেই উন্মোচন করেছিলেন এই স্ট্যাচু, যা দেখে নিজেকে চিনতেই পারছিলেন না ফুটবল গড। ফাইবার গ্লাসের ওই ভাস্কর্য নিয়ে দুনিয়া জোড়া হাস্যরসের জন্ম দেয়। সবার একটাই কথা, এইটা ভাস্কর্যের নামে পুতুল বানানো হয়েছে। এই লিস্টে 2 নম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা স্ট্যাচু। 2017 সালে নিজ শহর মাদেইরার বিমানবন্দরে ব্রোঞ্জ দিয়ে বানানো হয়েছিল রোনালদোর এই আবক্ষ মূর্তি, যার সাথে রোনালদোর চেহারার কোনো মিলই খুঁজে পাওয়া যায়নি। আর এমন অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে সমর্থকরা।
3 নম্বরে মেসির বন্ধু লুইস সুয়ারেজের একটা স্ট্যাচু। নিজ শহরে আনভেইল করা হয় এই স্ট্যাচুটা। ভাস্কর্য দেখে সমর্থকরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান। এই মনুমেন্ট অবশ্য ভাঙচুরেরও শিকার হয়। সুয়ারেজ যখন মেসির বিয়ের অনুষ্ঠানে তখনই কে বা কারা ভেঙে দেয় উরুগুয়ান সুপারস্টারের এই স্ট্যাচু। এটা দেখে কারো কি বোঝার উপায় আছে এটা মিশরীয় কিং মো সালার মনুমেন্ট? ওভারসাইজড মাথা, বড় বড় কান, আফ্রো হেয়ার স্টাইল, এভাবেই মিশর সাজিয়েছে তাদের ঘরের ছেলেকে, যা নিয়ে পরে সমালোচনা কম হয়নি। কোহিনুর কণা, ৭১। লা লিগায় বাঁচা মরার ম্যাচ ঘরের মাঠ মেন্ডি সোরোসায় আজ রাত 2টায় আলাভেজের আতিথেয়তায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে হার, লিগে টানা হোঁচট, সব মিলিয়ে দেয়ালে পিঠ থেকে গেছে কোচ শাবি আলোনসোর। এই ম্যাচে জয় না এলে শিরোপা দৌড় তো বটেই, কোচের ভবিষ্যৎ নিয়ে উঠবে প্রশ্ন। উত্তাপে ভরা এই লড়াইয়ের প্রিভিউ থাকছে জুবায়ের নূরের রিপোর্টে। মেন্ডি সোরসা 1924 সালে প্রতিষ্ঠিত হওয়া স্পেনের তৃতীয় প্রাচীনতম পেশাদার ফুটবল স্টেডিয়াম। মাঠটা ছোট, কিন্তু এবার ম্যাচের ওজনটা বিশাল, কারণ আলাভেসের ঘরের মাঠে লা লিগার শীর্ষ থেকে 4 পয়েন্ট পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের সামনে আজ শুধুই জয়ের হিসাব। কয়েক সপ্তাহ আগে যে দলটা ছিল টেবিলের রাজা, আজ তারাই ছন্দহারা। রায়ো, এলচে, জিরোনার সঙ্গে ড্র, সেল্টা ভিগোর কাছে 2-0 হার, তার উপর ইউরোপের মঞ্চে সিটির কাছে 2-1 ব্যবধানে হার। সব মিলিয়ে বার্নাবুতে জ্বলছে অশান্তির আগুন, আর চাপের কড়াইয়ে আলোনসোর রিয়াল। প্রতিপক্ষ আলাভেসও সহজ নয়। টানা 3টায় হেরে পরপর 2 জয়ে ফিরেছে তাদের আত্মবিশ্বাস, বিশেষ করে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে 1-0 জয়। ডিফেন্সিভ ডিসিপ্লিন আর কাউন্টার অ্যাটাকের নিখুঁত উদাহরণ। বল কম রেখেও ম্যাচ জেতা যায়, এই বিশ্বাস নিয়েই নামবে দলটি। লিগে 11 নম্বরে থাকা আলাভেস জানে রিয়ালের বিপক্ষে নামা মানেই বাড়তি অনুপ্রেরণা, তবে চাপটাও যে জায়ান্টদের। ইতিহাস অবশ্য লস ব্ল্যাঙ্কোদের পক্ষেই। আলাভেসের বিপক্ষে টানা 7 ম্যাচে জয়, শেষ 44 দেখায় মাত্র 5 হার। কিন্তু ফুটবল যে ফর্মের খেলা, সেটা এখন হারে হারে টের পাচ্ছে রিয়াল বস শাভি আলোনসো। দুশ্চিন্তার বড় জায়গা স্কোয়াড বিপর্যয়। ইনজুরিতে নেই কারভাহাল, মেন্দি, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ও মিলিতাও। লাল কার্ডের কারণে সাসপেনশনে এনরিক গার্সিয়া আর কারেরাস। কামাভিঙ্গা, আলাবা, উইসেন ও এমবাপ্পেও শেষ মুহূর্তের ফিটনেস টেস্টে। মানে আলোনসোর জন্য এখন একাদশ সাজানোই যেন বড় চ্যালেঞ্জ। সম্ভাব্য 4-3-1-2-6-এ নামতে পারে রিয়াল। গোলপোস্টে কর্তোয়া, ডিফেন্সে রুডিগার, উইসেন, ফুলব্যাকে ভালভার্দে ও আসেনসিও। মাঝমাঠে চুয়ামেনির সঙ্গে গুলের, সেবাওসদের একটাই কাজ, ম্যাচের গতি নিজেদের দখলে রাখা। সামনে 10 নম্বরে বেলিংহাম, আর তার সামনে ভিনিসিউস ও রদ্রিগো। দরকার মোমেন্টামে স্পেসকে কাজে লাগানো। আলাভেস নামতে পারে তাদের চেনা 4-4-2 ফরমেশনে। সিভেরা গোলকিপার, ডিফেন্সে প্যাচেকো, তেনালিয়া, মাঝমাঠে গেভারা, ইভানেস আর ডেনিস সুয়ারেজ রিয়ালের ছন্দ ভাঙার দায়িত্বে। সামনে লুকাস বয়, অল্প সুযোগেই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। ম্যাচে নজর থাকবে আর্দা গুলারের দিকে। মৌসুমের শুরুতে আগুনে ফর্ম, কিন্তু শেষ 5 লিগ ম্যাচে গোল অবদান নেই। তবুও 22 ম্যাচে 10টি গোল অবদানই বলে দেয় একটা ভালো ম্যাচই তাকে আবার শিরোনামে ফেরাতে পারে। সব মিলিয়ে আজ মেন্ডি সোরোসায় শুধু 3 পয়েন্টের লড়াই নয়, এটা রিয়াল মাদ্রিদের চরিত্র পরীক্ষার রাত। শিরোপার স্বপ্নে বাঁচতে হলে চাই জয়, যেভাবেই হোক। আর আলাভেস চাইবে সেই স্বপ্নে বড়সড় ফাটল ধরাতে। উত্তেজনা, ট্যাকটিক্স আর লড়াই সব উপকরণই প্রস্তুত, এখন শুধু বাঁশির অপেক্ষা। বাজবে রাত 2টায়। জুবায়ের নূর, ৭১। 5 ম্যাচের মধ্যে ফল আসলো কেবল 2 খেলায়। 2 ম্যাচেই মাঠে উপস্থিত দল পেল ওয়াকওভার। আর এক ম্যাচের কোনো দলকে মাঠে দেখা যায়নি। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে যেন নাটক চলছে। খেলতে না আসা ওই 4 দলকেই দ্বিতীয় বিভাগ লিগে অবনমিত করে দিয়েছে সিসিডিএম। বিসিবি আর ক্লাবগুলোর দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেটাররা। সাইফুল রূপকের রিপোর্ট। মাঠে খেলা নাই, উঠছে ধুলা, দেশের ক্রিকেটে হচ্ছেটা কি? মিরপুরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পিকেএসপি আর বিকেএসপিতে বলই গড়ালো না। বিসিবির সঙ্গে ঢাকার অধিকাংশ ক্লাবের দ্বন্দ্বে মহাবিপাকে ক্রিকেটাররা। মৌসুমের প্রথম ম্যাচ, তৈরি মাঠ, পারফর্ম করতে ওরা মুখিয়ে। অথচ বিসিবির নির্বাচন আর চেয়ার দখলের রাজনীতির বলি ফার্স্ট ডিভিশনের ক্রিকেটাররা। কর্তাদের রেশারেশিতে হচ্ছে না খেলা, নষ্ট হচ্ছে প্রতিভা আর পাইপলাইন। রবিবার লিগের প্রথম দিনে পিকেএসপির মতো বিকেএসপির 3 নম্বর মাঠেও এসেছে শুধু এক দল। মাঠে অনুপস্থিত পার্টিক্স আর গাজী টায়ার ক্রিকেট একাডেমি। বিকেএসপির আরেক মাঠে আম্বার স্পোর্টিং আর কলাবাগান ক্রীড়াচক্র, 2 ক্লাবই করেছে বিদ্রোহ। ম্যাচ পরিত্যক্ত। বিসিবি নির্বাচনকে বয়কট করা ক্লাবগুলো প্রথম বিভাগ লিগকেও বর্জন করছে। কোন পথে এগোচ্ছে দেশের ক্রিকেট? ম্যাচ রেফারির দায়িত্বে এই ম্যাচে পিকেএসপিতে, যেখানে পার্টেক্স আসেনি, বারিধারা ড্যাজলার্স, তারা কি এই ম্যাচে খেলতে পারলো না? ডিসিশনটা কি আসলে? বাই লজ অফ সিসিডিএম এখানে
16.15 এই ধারায় বলা আছে যদি নির্দিষ্ট সময়ে কোনো দল মাঠে উপস্থিত না হয় তাহলে সেই খেলা ওয়াকওভার হয়ে যাবে। তো ওই হিসাবে আজকে একটা দল মাঠে অনুপস্থিত ছিল, যে কারণে আজকের ম্যাচকে আমরা অফিসিয়ালি ওয়াকওভার ঘোষণা করে দিই। অন্য দলকে দিয়ে দিয়েছে। কারেক্ট, যারা উপস্থিত ছিল ওরা ওয়াকওভার পেয়ে গেছে। 20 দলের প্রথম বিভাগ ক্রিকেট লিগ 8 ক্লাব বেঁকে বসে আছে। অনেক চেষ্টা করেও বিদ্রোহী ক্লাবগুলোকে ম্যানেজ করতে ব্যর্থ বুলবুল ফারুকের বিসিবি। সমাধান না পেয়েও লিগ শুরু করে উল্টো বিপাকে। প্রতি ম্যাচ ডেতেই একের অধিক খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা। বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে দোটানায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়রা। বারিধারা ড্যাজলার্স চ্যাম্পিয়ন হয়েছে, সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট ডিভিশনে উঠেছে। ক্যাপ্টেন সোহেল এসেই হোঁচট খেলেন একটা। আপনি মাঠে আসছেন একটা খেলার প্রিপারেশন বা একটা নিয়ে অপোনেন্ট টিম আসছে, আপনি মাঠে নামছেন একটা কাজ করে ভিতরে আপনার, আপনি আসলেন দেখছেন এই অবস্থা, তখন আপনার ভিতরে এমনি ক্যাজুয়ালিটি চলে আসবে। ফার্স্ট ডিভিশন লিগ শুরুর আগে তো প্রত্যেকটা প্লেয়ারের অনেক ইনভেস্টও থাকে, তাদের গিয়ার্স কেনা, তাদের ব্যাট, অনেক কিছু তৈরি হয়, অনেক ইনভেস্টমেন্ট থাকে। এই যে খেলা না হলে বা এরকম চলতে থাকলে তো প্লেয়ারগুলো পেমেন্ট পাবে কিনা সেটা নিয়ে একটা দুশ্চিন্তা থাকে। সে তো অবশ্যই পেমেন্ট পাবে কিনা দুশ্চিন্তা তো অবশ্যই থেকে যায় সবারই মাথায়। ধরেন এই লেভেলটাই ম্যাক্সিমাম খেলে টাকার জন্য। এখন এখানে যে পরিবেশ, এই পরিবেশে ম্যাক্সিমাম প্লেয়ার টাকা পাবে কি পাবে না, কারা কেমন পাবে, কি ফুল পাবে কি না, বা এই ধরেন নতুন একটা প্লেয়ার আসে, সে যদি আইসাই প্রথমে বাড়ি খায় তো ক্রিকেট ওখানেই থেমে যাবে। আপনার টিমের অন্য প্লেয়ারদের মানসিক অবস্থা কি? আসলে সবাই তো খেলতে চায়। ধরেন এই একটা ম্যাচ হচ্ছে না, আবার একটা ম্যাচ হবে, আসলে প্রিপারেশনটা ওইভাবে থাকে না। যে একটা না ডে বাই ডে ম্যাচ হয় তখন তাহলে প্রিপারেশনটা একরকম থাকে। আর আজকে আসলেন আপনি, আজকে ম্যাচ হলেন, আজকের যে মোরাল ডাউন হয়ে গেছেন, পরের ম্যাচটা যদিও হয় তাও কিন্তু ওই জোশটা আসবে না, অটোমেটিক্যালি ডাউনই থাকবে। ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের মধ্যে অনেকেই বলছে লিগ শুরু না করে যে 12 দল আছে ওদের নিয়ে ভিন্ন একটা টুর্নামেন্ট আয়োজন করলে দেশের ক্রিকেটেরই লাভ হতো। এখন মাঠে এসে বসে থেকে না খেলেই পয়েন্ট বাগিয়ে কিসের লাভ? ক্ষতিই তো হচ্ছে। সাইফুল রূপক, 71। ঘরোয়া আর আন্তর্জাতিক ম্যাচের তুমুল ব্যস্ততায় স্কিল নিয়ে আলাদা করে কাজের সময় পান না ক্রিকেটাররা। গেল এক সপ্তাহে সেটাই করতে পেরে দারুণ খুশি টাইগার ব্যাটাররা। নুরুল হাসান সোহান বলছেন, নিজেদের স্কিল ঝালিয়ে নেয়ার সুযোগটা এবার ম্যাচে কাজে লাগাতে মরিয়া তারা। খালিদ জামিলের রিপোর্ট। মিরপুরের নেটে অভাবনীয় দৃশ্য। দুজন দুই প্রজন্মের টাইগার ফিনিশার, একজনের 1.5 যুগের বেশি ক্যারিয়ার, সেটা সাফল্যে রাঙিয়ে পৌঁছেছেন গোধূলি বেলায়। আরেকজন ন্যাশনাল টিমের পরিচিত মুখ হয়ে উঠলেও অন অ্যান্ড অফ থিতু হতে পারেননি। সফল অগ্রজ মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে শামীম পাটোয়ারি পেয়ে গেলেন কিছু টিপস। বাউন্ডারি বের করার টেকনিক্যাল বিষয় আশয় নিয়েও হলো আলোচনা। ক্রিকেট ছাড়ার পর হয়তো কখনো কোচিং ক্যারিয়ারকেই বেছে নেবেন। রিয়াদকে নিয়ে সেই আলোচনার যেন ড্রেস রিহার্সাল হয়ে গেল একটা। শামীম ব্যস্ত সময় পার করছেন ফিল সিমন্সের স্পেশাল ক্লাসে। টাইগার হেড কোচ নিজের ছুটি ছাটা সব শিখেই তুলে এখানে সময় দিচ্ছেন প্রতিদিন। যে শামীম কেবল লেগ সাইডে শট খেলেন বলে হয় তুমুল সমালোচনা, এবার বোলিং মেশিন থেকে ধেয়ে আসা গতিময় বলগুলোয় তাকে খেলতে দেখা গেল একের পর এক অফসাইড শট। বোঝাই যাচ্ছে এবারে সিমন্সের কড়া নির্দেশনা তেমনই। আসন্ন বিপিএলে এই স্পেশাল স্কিল সেট কাজে লাগাতে পারবেন কতটা, সেটাই আগ্রহের কেন্দ্রে। ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক শিডিউল অনেক বিজি থাকে, তো এরকম ক্যাম্প করার আসলে অপরচুনিটি পাওয়া যাচ্ছিল না। বাট আমার কাছে মনে হয় যে লাস্ট 7-8 ডেজ যে ক্যাম্পটা আমরা করেছি, অবভিয়াসলি এটা আমাদের কাজে দিবে এবং স্কিল নিয়ে কাজ করার সময় এটা পেয়েছি। কদিনের মধ্যেই শুরু হবে বিপিএল এর ব্যস্ততা, তারপর টি-20 বিশ্বকাপ। এমন নিবিড় পর্যবেক্ষণে নিজের স্কিল বাড়িয়ে নেয়ার সুযোগ আর কবে আসবে সেটা বলা মুশকিল। সাধারণ প্র্যাকটিস সেশন অনেকটা বড় স্কুলের ক্লাসরুমের মতো, যেখানে প্রতিটা ছাত্রকে আলাদাভাবে কেয়ার করার সুযোগ শিক্ষকদের জন্য কমই। সেক্ষেত্রে এমন প্রাইভেট ট্রেনিং আইডিয়ার গুণগত পার্থক্য তো আছেই। বিপিএল শুরু হয়ে গেলে অ্যাট দ্য সেম টাইম এর পরপরই ওয়ার্ল্ড কাপ, সো সবাই আসলে বিজি হয়ে যাবে ম্যাচের ভিতরে। তো আমার কাছে মনে হয় যে যার যে জায়গা থেকে যতটুকু ইমপ্রুভ করার অপশান আছে, সো সেই জিনিসগুলোই আমার কাছে মনে হয় যে এই স্কিল ক্যাম্পে ওই কাজগুলোই করতেছে। সব ঠিক থাকলে আসন্ন বিপিএল এর রংপুর রাইডার্সের নেতৃত্বেই থাকবেন সোহান। আর বিপিএল মানেই উইকেট নিয়ে আলোচনা থাকবেই। টাইগার উইকেট কিপার ব্যাটার অবশ্য বাজে উইকেট আর লো স্কোরিং ম্যাচ নিয়ে কিউরেটরদের কাঠগড়ায় তুলতে নারাজ। লাস্ট ইয়ার উইকেট একটু বেটার ছিল, তো সবসময় গ্রাউন্ডস বা বিসিবিও চায় যে ভালো উইকেট আসলে তৈরি করতে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে অনেক বেশি খেলা থাকলে সেই সময় একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং ওয়েদারের সাথে অনেক কিছু
ম্যাচ করা লাগে। সো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি উইকেট ভালো থাকবে। শামীম যখন মিরপুরে অফসাইড শট খেলার ক্লান্তিহীন অনুশীলনে ব্যস্ত, সোহান তখন কথা বলছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রেস কনফারেন্সে, যেখানে মূল আয়োজনের বাইরে উঠে আসে ন্যাশনাল টিম ইস্যুও। জাতীয় দলে প্রায় কাছাকাছি পজিশনেই খেলে থাকেন দুজনেই। টি-20 বিশ্বকাপে দুজনের কাছেই অনেকটা একই ধাঁচের ব্যাটিং চায় টিম ম্যানেজমেন্ট। কম বল, বেশি রান, ছোটখাটো একটা ইনিংস যেটা জিতিয়ে দেবে বাংলাদেশকে। সেই মিশনে এক সপ্তাহের এই স্পেশাল ট্রেনিং কতটা কাজে আসলো সেটা পরীক্ষা দেওয়ার অবশ্য সুযোগ আসন্ন বিপিএলেই থাকছে দুই ব্যাটারের জন্য। খালিদ জামিল, ৭১। দুবাইয়ের মাটিতে আবারও সেই রবিবার গেল এশিয়া কাপের মূল পর্বের পর এবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পাকিস্তানের অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে বড় জয় পেল ভারতের যুবারা। এশিয়া কাপের সেই নো হ্যান্ডশেক ট্রেন্ড অনুসরণ করে ম্যাচ শুরু করে দুই দল। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। সবার নজর ছিল ভারতীয় হার্ড হিটার ব্যাটসম্যান সূর্যবংশীর দিকে। সবাইকে আশাহত করে মাত্র ৫ রানে ড্রেসিং রুমে ফেরেন এই ব্যাটার। অধিনায়ক আয়ুষ ব্যাট থেকে আসে ৩৮ রান। গেম চেঞ্জার হিসেবে উঠে দাঁড়ান অ্যারন জর্জ। ৮৮ বলে ৮৫ রানের বড় ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৪০ রান। জবাবে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। ২৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৮৫ রান। হুজাইফা এহসানের ৭০ রানের ইনিংস পাকিস্তানকে কিছুটা স্বস্তি দিলেও শেষ পর্যন্ত ৪১ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় তারা। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।